আজ আমরা ক্লাস 7 এই বায়ুর চাপ বা এয়ার প্রেসার চ্যাপ্টারটা আলোচনা করব। এই যে আমরা এখানে বায়ুর হচ্ছে একটা প্রশ্ন এখানে হয় যে আমরা বাতাসের চাপ বা বায়ুর যে চাপ আছে সেটা আমরা বুঝতে পারি না কেন? তার কারণ আমাদের শরীরের ভিতরেও বাতাস আছে, আর সেই বাতাসও বাইরের বাতাসের সমান এবং বিপরীত চাপ দিচ্ছে। দুটো চাপ পরস্পর সমান হওয়ায় আমরা কি করি, দুটো চাপের মধ্যে কোনো পার্থক্য আছে বুঝতে পারি না। তাই আমরা বায়ুমণ্ডলের এই বাতাসের চাপটাকে অনুভব করতে পারি না। এখানে আবার বলা আছে যে বায়ু চাপ দেয় কেন? আমরা জানি পদার্থের যে তিনটি রূপ, কঠিন, তরল, গ্যাসীয়, এই সব পদার্থই কি না অসংখ্য অণু, ক্ষুদ্র ক্ষুদ্র অণু দিয়ে তৈরি। কঠিন বা তরল পদার্থকে আমরা দেখতে পেলেও গ্যাসীয় পদার্থকে আমরা দেখতে পাই না। কারণ কি না, গ্যাসীয় পদার্থের অণুগুলো দ্রুত গতিশীল, গ্যাসীয় পদার্থের অণুগুলো দ্রুত এক স্থান থেকে অন্য স্থান পরিবর্তন করে। এই যে এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তন বা গতিশীল থাকা অবস্থায় কি হয় না, এই গ্যাসীয় অণুগুলো পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। কোনো কঠিন বা তরলের পৃষ্ঠতল যখন এই বাতাসে উপস্থিত গ্যাসের অণুরা এসে ধাক্কা দেয়, তখন তারা সেই তলে একটা বল প্রয়োগ করে। তাহলে এই বাতাসের অণুগুলো গতিশীল থাকাকালীন যখন একে অপরের গায়ে সংঘর্ষে লিপ্ত হয় বা ধাক্কা লাগে, এবং এই গ্যাসের অণুগুলো যখন কোনো কঠিন বা তরল পদার্থের পৃষ্ঠতলে এসে উপস্থিত হয়, তখন তারা কি করে না, সেই গ্যাসীয় অণুগুলো বল প্রয়োগ করে। একক ক্ষেত্রফলে প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত এই বলের গড় মানকেই আমরা কি বলি, বায়ুর চাপ বলি। গ্যাসের আয়তন যত কমে, অণুগুলোর মাঝের দূরত্বও তত কমে। যেমন মনে করো আমরা একটা বড় রুমের মধ্যে, একটা রুমের মধ্যে মনে করো আমরা 10 জন আছি। তাহলে 10 জন থাকলে আমরা কি করবো, খোলামেলা অবস্থায় যে যেখানে খুশি বসতে পারি, যে যেখানে খুশি ঘুরে বেড়াতে পারি। কিন্তু ওই ঘরের মধ্যে, একটা রুমের মধ্যে যদি 100 জন থাকি আমরা, তাহলে কি হবে, হয়তো 100 জন ধরবে কিন্তু ঠেসাঠেসি অবস্থায় থাকবো। তখন কি হবে না, পরস্পর একটা অস্বস্তিকর পরিবেশ বা আমরা একটা ঠেলাঠেলি চাপ অনুভব করি। সেরকম বায়ুর ক্ষেত্রে কি হয়, কোনো বায়ুর অণুগুলো যখন বেশি জায়গা জুড়ে ছড়িয়ে থাকে, তখন তাদের মধ্যে ঘনত্ব কম থাকে, অনেক জায়গা জুড়ে বায়ুর কণাগুলো ছড়িয়ে থাকে এদিক সেদিক, ফলে কি হয় না, তাদের মধ্যে চাপটা কম অনুভূত হয়। কিন্তু ওই বায়ুর অণুগুলো যদি ছোট জায়গার মধ্যে থাকে, তখন কি হয় না, পরস্পর অণুগুলো, গ্যাসীয় অণুগুলো পরস্পরের কাছে আসে এবং তাদের মধ্যে ধাক্কার পরিমাণ বাড়ে এবং ঘনত্ব বাড়ে, ফলে চাপও বাড়ে। আর আমাদের দৈনন্দিন জীবনে এবং আবহাওয়া নিয়ন্ত্রণে বায়ুর চাপ খুবই গুরুত্বপূর্ণ। যত উষ্ণতা বাড়বে চাপ তত কমবে, উষ্ণতা যত কমবে চাপ তত বাড়বে। হ্যাঁ, তাই আমাদের আবহাওয়া নিয়ন্ত্রণের ক্ষেত্রে বা আবহাওয়ার বিভিন্ন উপাদানের ক্ষেত্রে বায়ুর চাপ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে দেখো বলছে বায়ুর চাপ কি সর্বত্র সমান? বায়ুর চাপ সর্বত্র সমান নয়। হ্যাঁ, এখানে বলা আছে দেখো, পৃথিবী পৃষ্ঠে বা সমুদ্র সমতলে বায়ুর চাপ সব থেকে বেশি হয়। যদি আমরা এখানে এই লেভেলটাকে আমরা সমুদ্র সমতল ধরি, তাহলে এই সমুদ্র সমতল বরাবর দেখো বলছে বায়ুর চাপ সব থেকে বেশি হবে। হ্যাঁ, তার কারণ কি, মনে করো এই অংশটা হচ্ছে বায়ুমণ্ডলের শেষ সীমা। এখানটা এইটা হচ্ছে বায়ুমণ্ডলের শেষ সীমা, এখানটা ধরলাম এটা হচ্ছে বায়ুমণ্ডলের শেষ সীমা। এইবার এই লেভেলটা সমুদ্রপৃষ্ঠ, সমুদ্র জলতলের উপরিভাগ। এইবার তাহলে বায়ুমণ্ডলে এই উপরিভাগ থেকে এই সমুদ্র সমতল পর্যন্ত কি আছে, বাতাস আছে।
বায়ুমণ্ডলে এই সমুদ্র সমতলের উপর এতটা দূরত্বের বা এতটা লেন্থের বাতাসের ভর বা বাতাস চাপ দিচ্ছে। আর যদি আমরা কোনো পাহাড়ের মাথায় চলে যাই তাহলে দেখো সেখানে বাতাসের চাপ কতটা দূরত্ব ধরে পাচ্ছি না, এই বায়ুমণ্ডলের এই শেষ সীমা থেকে এই অংশটা পর্যন্ত। তাহলে যেখানে এতটা বায়ুমণ্ডলের অংশ এই অংশটার উপরে চাপ দিচ্ছে, সেখানে মাত্র এই ডিস্টেন্সটার চাপ বা এখানে যে বায়ুমণ্ডলটা আছে তার চাপ এই পর্বতের মাথার উপরে পড়ছে। মনে করো আমাদের কারো মাথার উপরে 10টা বই চাপিয়ে দেওয়া হলো, আরো একজনের মাথার উপরে 3টি বই চাপিয়ে দেওয়া হলো, তাহলে কে চাপ বেশি মনে করবে? যার মাথার উপরে 10টা বই চাপিয়ে দিয়েছি। তাহলে এখানেও সেই কি হচ্ছে, একই ঘটনা। এখানে যেহেতু এতটা বায়ুমণ্ডল এই সমুদ্রপৃষ্ঠের উপরে অবস্থান করছে, তাহলে এই অংশের চাপটা বেশি, তার থেকে তুলনামূলক পর্বতের মাথার উপরে বায়ুমণ্ডলের পরিমাণটা কম বা বায়ুর পরিমাণটা কম, তাহলে এখানে এই জন্য চাপটা কম। এখানে দেখো পৃথিবী পৃষ্ঠ বা সমুদ্র সমতলে বায়ুর চাপ সব থেকে বেশি হয়। হ্যাঁ, তোমাদের প্রশ্নগুলো ওই যে ঠিক ভুল দিয়ে পড়ে না, যে হয়তো এই লাইনটাই তুলে দেওয়া থাকলো যে পৃথিবী পৃষ্ঠে সমুদ্র সমতলে বায়ুর চাপ সব থেকে বেশি, ঠিক না ভুল? তাহলে এটা ঠিক। কারণ কি না, সমুদ্র সমতলে পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাবে এবং উপরের স্তরের বায়ুর প্রবল চাপে বায়ুতে উপস্থিত বিভিন্ন গ্যাসের অণুগুলো পরস্পরের কাছে চলে এসে বায়ুর ঘনত্ব বাড়িয়ে দেয় ফলে বায়ুর চাপ বেশি হয়। তাহলে এক হচ্ছে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বা অভিকর্ষজ বলের প্রভাবে সবকিছুকে পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে টানছে। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে উপরে এই যে সমুদ্রপৃষ্ঠ থেকে উপরের স্তর পর্যন্ত বায়ুতে উপস্থিত বিভিন্ন গ্যাসের অণুর পরিমাণও বেশি থাকে। তাই আমরা সমুদ্র সমতল বা সি লেভেল বরাবর বা পৃথিবী পৃষ্ঠের সমুদ্র সমতল বরাবর বায়ুর চাপ হচ্ছে সব থেকে বেশি থাকে। আবার এখানে দেখো যত আমরা ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যাব তত কি হয় না, বায়ুর ঘনত্ব কমতে থাকে। ভূপৃষ্ঠ বরাবর দেখো, ভূপৃষ্ঠ বরাবর হচ্ছে এখানে বায়ুর অণুগুলো কত মানে অনেক সংখ্যক অণু এখানে অবস্থিত। আর যত উপরের দিকে যাচ্ছি দেখো কম সংখ্যক অণু অবস্থিত। ফলে কি হচ্ছে না, তাদের মধ্যে পারস্পরিক দূরত্বটা বেশি, ফলে তাদের মধ্যে পরস্পরের ধাক্কা কোনো লাগছে না, সংঘর্ষ লাগছে না। ফলে এখানে হচ্ছে বায়ুর চাপটা যত উপরের স্তরে যাব, উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে কি হয় না, বায়ুর ঘনত্ব কমে যায়। আর এখানে ঘনত্ব বেশি, তাই এখানে বলছে যে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর চাপ ও উষ্ণতা দুটোই কমতে থাকে। আমরা জানি যে আমরা যত উপরের দিকে উঠি তত কি হয় না, উষ্ণতা 6.4 ডিগ্রি সেলসিয়াস পার কিমি হারে কমতে থাকে। একে কি বলা হয় না, উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার। এটা হচ্ছে নর্মাল ল্যাপসের, যত আমরা উঁচু স্থানে উঠবো ততই হচ্ছে উষ্ণতা কমতে থাকবে। যেমন মনে করো এই জন্যই কি হয়, যখন আমরা কোনো পাহাড়ি অঞ্চলে যাই সেখানে ঠান্ডা অনুভব করি। দার্জিলিং, সিমলা, কুলু মানালি, এই যে উঁচু স্থানগুলোতে কি হয় না, যেহেতু উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার অনুসারে যত আমরা উঁচুতে উঠবো তত উষ্ণতা হ্রাস পেতে থাকে। তাই উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে কি হয় না, উষ্ণতাও কমতে থাকে। আর বায়ুর অণুগুলো যেহেতু বেশি জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে, তাই বায়ুর চাপও হচ্ছে কমতে থাকে। তাহলে এখানে আমরা কি মনে রাখবো না, উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুর চাপ কমে এবং বায়ুর উষ্ণতা দুটোই কমতে থাকে। আচ্ছা, বায়ুর চাপ হচ্ছে সর্বমুখী, বায়ু হচ্ছে সব দিক থেকেই চাপ দেয়। হ্যাঁ, বায়ু হচ্ছে সব দিক থেকেই চাপ দেয়। এক্ষেত্রে আমরা একটা টিনের বাক্স নিয়ে পরীক্ষা করতে পারি। যখন বাইরে থেকে বিভিন্ন দিক থেকে বাতাস চাপ দেয় তখন কি হয় না, টিনের বাক্সটা দুমড়ে মুচড়ে যায়। তাই বায়ুর চাপ সর্বমুখী। আর কি, বায়ু কোনো বস্তুর উপর সব দিক থেকে চাপ দেয়। আচ্ছা, সমুদ্র সমতলে এই যে বললাম যে বায়ুর চাপ হচ্ছে সব থেকে বেশি থাকে, তাহলে এই বায়ুর চাপটা সমুদ্র সমতলে কত থাকে দেখো, 76 সেমি পারস্তম্ভের চাপের সমান। এই লাইনটা মনে রাখবো, সমুদ্র সমতলে বায়ুর চাপ 76 সেমি পারস্তম্ভের চাপের সমান। আর এই যে বায়ুর চাপ আমরা একটা তো মাপি, এই মাপার এককটা কি, বায়ুর চাপ মাপা হয় মিলিবার এককে। হ্যাঁ, এটা মনে রাখবো, বায়ুর চাপ মাপার একক হচ্ছে মিলিবার। আর 45 ডিগ্রি উত্তর অক্ষরেখায় গড় সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ কত না, 1013.25 মিলিবার। তাহলে গড় সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ 1013.25 মিলিবার। মিলিবারটা হচ্ছে বায়ুর চাপ মাপার একক, এটা মনে রাখবো। আর বায়ুর চাপ আমরা যে যন্ত্র দিয়ে মাপি সেই যন্ত্রটার নাম কি, ব্যারোমিটার।
বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হলো ব্যারোমিটার। এই ব্যারোমিটার যন্ত্রটি কে আবিষ্কার করেছেন? বিজ্ঞানী টরিশেলি। বিজ্ঞানী টরিশেলি 1643 খ্রিস্টাব্দে এই ব্যারোমিটার যন্ত্রটি আবিষ্কার করেন। বায়ুর চাপ মাপার একক হচ্ছে মিলিবার, বায়ুর চাপ মাপার যন্ত্র হলো ব্যারোমিটার। গড় সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ 1013.25 মিলিবার। এই পয়েন্টগুলো আমরা খুব ভালো করে মনে রাখবো। বায়ুর স্বাভাবিক চাপে কাঁচের নলের মধ্যে প্রায় 76 সেমি পারদ থাকে। আর বায়ুর চাপ যদি কমে যায় তাহলে কি হবে না, পারদের লেভেলটা নিচের দিকে নেমে যাবে। আর চাপ যদি বাড়ে তাহলে পারদ স্তম্ভের উচ্চতা বাড়বে। এই যে বায়ুর হচ্ছে চাপের পার্থক্যের কারণে আমরা সমুদ্রপৃষ্ঠ বরাবর বায়ুর চাপ সব থেকে বেশি, যত উঁচুতে যাব বায়ুর চাপ তত কমবে। তার এই বায়ুর চাপের পার্থক্যের প্রধান কারণ কি বলতো? বায়ুর চাপের পার্থক্যের প্রধান কারণ হলো উষ্ণতা। হ্যাঁ, উষ্ণতার সঙ্গে বায়ুর চাপের হচ্ছে কি না ব্যস্তানুপাতিক, বিপরীত সম্পর্ক। যদি কোনো স্থানে উষ্ণতা যদি বাড়ে তাহলে কি হবে? চাপ কমবে। আর কোনো স্থানের বায়ুমণ্ডলের উষ্ণতা যদি কমে যায় তাহলে বায়ুর চাপ হচ্ছে বাড়বে। দুটোর মধ্যে বিপরীত সম্পর্ক, একজন বাড়লে আরেকজন কমবে। এবার দেখো, বায়ুর উষ্ণতার পরিবর্তন হলে বায়ুর আয়তন এবং ঘনত্বের পরিবর্তন হয়। তাহলে বায়ুর উষ্ণতার পরিবর্তন হলে কি হবে? বায়ু হালকা হবে। আর হালকা বায়ু কি হয় আমরা জানি সবসময় ঊর্ধ্বগামী, উপরের দিকে উঠে যাবে। আর বায়ু যত উপরে উঠবে, উপরে উঠলে কি হবে? বায়ুর ঘনত্বটা কমে যায়। বায়ুর ঘনত্ব কমে যাওয়া মানে বায়ুমণ্ডলের নিচের অংশে যতটা এলাকা জুড়ে ছিল তার থেকে অনেক বেশি জায়গা জুড়ে বায়বীয় অণুগুলো বা গ্যাসীয় অণুগুলো ছড়িয়ে পড়ে। ফলে কি হয়? বায়ুর আয়তন বাড়ে। আর কি হয়? আয়তন বাড়লে ঘনত্ব কমে যায়। এখানে দেখো, বায়ু উত্তপ্ত হলে বায়ুর অণুগুলোর গতিবেগ বৃদ্ধি পায়। মানে উত্তপ্ত হলে হালকা হবে, হালকা হলে বায়ু সবসময় ঊর্ধ্বগামী হবে। তাই বায়ুগুলো কি হবে না, দ্রুত উপরে ওঠার চেষ্টা করে। যত উপরে উঠবে তত কি হবে? বায়ুর আয়তন বেড়ে যায়, মানে বায়ু কণাগুলো বেশি জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে। ফলে পরস্পরের গ্যাসীয় অণুগুলো পরস্পর থেকে দূরে সরে যেতে থাকে। এভাবে কি হয় না, উষ্ণ বায়ু হালকা হয়ে প্রসারিত হয় এবং উপরে উঠে যেহেতু নিচের থেকে অনেক বেশি জায়গা জুড়ে ছড়িয়ে থাকে তাই জন্য বায়ুর ঘনত্ব কমে যায়। নির্দিষ্ট আয়তনের বায়ুতে অণুর সংখ্যাও কমতে থাকে এবং বায়ুর চাপও কমে যায়। তাহলে বায়ু যেহেতু বেশি জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে, তাহলে আমি যদি নির্দিষ্ট আয়তনের জায়গা নিই তার মধ্যে কি হবে না, অণুর সংখ্যাগুলোও কমবে। আর অণুর সংখ্যা কমে যাওয়া মানে ঘনত্ব কমে যাওয়া, ঘনত্ব কমে যাওয়া মানে বায়ুর চাপও কমে যায়। বায়ু যদি উল্টো দিকে, এটা কি হয় না, বায়ু গরম হলে হবে। বায়ু গরম হলে, উত্তপ্ত হলে হালকা হবে, হালকা হলে প্রসারিত হবে, প্রসারিত হলে উপরে উঠে অনেক বেশি জায়গা জুড়ে ছড়িয়ে পড়বে। ফলে তাদের মধ্যে পারস্পরিক গ্যাসীয় অণুগুলোর মধ্যে ঘনত্ব কমে যাবে, তাদের মধ্যে পারস্পরিক দূরত্ব বেড়ে যায়। তাই কি হয় না, বায়ুর চাপ কমে যায়। আর অপরদিকে বায়ু যদি শীতল হয় তখন কি হবে? শীতল বায়ু সংকুচিত হবে। আর সংকুচিত এবং ভারী হয়ে কি হবে? বায়ু নিচের দিকে নেমে আসে। আর নিচে কি হয়? বায়ুর অণুগুলো পরস্পরের কাছাকাছি অবস্থান করে। এখানে দেখো, বায়ুর অণুগুলো পরস্পরের কাছাকাছি অবস্থান করছে। এখানে মানে অণুগুলো যতটা কাছাকাছি অবস্থান করছে, যত উপরের দিকে যাচ্ছে দেখো পারস্পরিক দূরত্বটা তত বাড়ছে। ফলে কি হয় না, যত উপরে উঠে ঘনত্ব কমে, আয়তনটা বাড়ে। আর যত বায়ু নিচের দিকে নামে ভারী হয়ে তত পারস্পরিক দূরত্ব কমে। ফলে কি হয়? ঘনত্ব বাড়ে। আর ঘনত্ব বেড়ে যাওয়া মানে বায়ুর চাপ বাড়বে। তাহলে এখানে আমরা জানতে পারলাম যে যত আমরা উপরে উঠবো বায়ুর অণুগুলোর মধ্যে পারস্পরিক দূরত্ব বাড়বে। ফলে কি হয়? বায়ুর ঘনত্ব কমে যায়। আর যত আমরা নিচের দিকে নামবো, বায়ু শীতল হয়ে ভারী হয়ে যখন নিচের দিকে নামে তখন পারস্পরিক দূরত্ব কমে যায়, অণুগুলো পরস্পরের কাছাকাছি অবস্থান করে। ফলে তাদের ঘনত্ব হচ্ছে তাদের বেড়ে যায়। ফলে বায়ুর চাপও বেড়ে যায়। এই জন্যই দেখো, শীতল মেরু অঞ্চলে কি হয়? ঠান্ডা বায়ু পরস্পরের কাছাকাছি অবস্থান করে অণুগুলো, ফলে ঘনত্ব বেশি, ফলে বায়ুর চাপ বেশি। কিন্তু যদি আমরা উষ্ণ নিরক্ষীয় অঞ্চলে চলে যাই সেখানে কি হবে না, বায়ুর চাপ হচ্ছে কম হবে। কারণ নিরক্ষীয় অঞ্চলে বাতাস গরম হবে, গরম হয়ে হালকা হয়ে উপরে উঠবে, উপরে উঠে অনেক বেশি এলাকা জুড়ে বায়ুর অণুগুলো ছড়িয়ে পড়বে।
ফলে তাদের মধ্যে পারস্পরিক দূরত্ব বাড়বে, ঘনত্ব কম, মানে ঘনত্বটা কম হবে এবং বায়ুর চাপও কম হয়। এখানে একটা ছোট উদাহরণ, যেমন মনে করো একটা বেঞ্চে আমরা যদি 5 জন স্টুডেন্ট বসি, তাহলে 5 জন বসলে যতটা কাছাকাছি থাকবো, যদি আমরা ওই বেঞ্চ থেকে একটা ভাগ হয়ে একটা বেঞ্চে 4 জন বসলাম বা আর একটা বেঞ্চে 2 জন বসলাম, তাহলে এখানে দেখো 4 জন বসলেও যতটা ঘনত্ব বা যতটা কাছাকাছি আমরা বসছি, 2 জন বসলে আরো 2 জনের মধ্যে মানে পারস্পরিক দূরত্বটা আরো বেশি হবে, ফলে কি হবে, ঘনত্ব বা চাপটা তত কম হবে। পৃথিবীর অভিকর্ষ এবং উপরের স্তরের বায়ুর প্রবল চাপে বায়ুর অণুগুলো ভূপৃষ্ঠের কাছাকাছি বেশি পরিমাণে থাকে। আর যত, তাহলে পৃথিবী যেহেতু তার অভিকর্ষজ মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে সবকিছুকে নিজের কেন্দ্রের দিকে টেনে থাকে, এবং উপরের বায়ুস্তরের যেহেতু প্রবল চাপ, নিচের অংশে সব থেকে বেশি চাপ থাকে, তাহলে বায়ুর অণুগুলো কি হয় না, ভূপৃষ্ঠের কাছাকাছি বেশি পরিমাণে থাকে। আর যত আমরা উপরের দিকে যাব, তত কি হয় না, অণুগুলোর যে একই ঘটনা, অণুগুলোর মধ্যে পারস্পরিক ব্যবধান বাড়ে, তারা পরস্পর থেকে দূরে ছড়িয়ে পড়ে, অর্থাৎ ভূমি থেকে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর ঘনত্ব কমবে, যেহেতু তাদের পারস্পরিক অণুগুলোর মধ্যে ব্যবধান বাড়ে, তাই ঘনত্ব কমে, আর ঘনত্ব যখন কমবে বায়ুর চাপও কমে যাবে। প্রতি 110 মিটার উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে 1 সেমি পারস্তম্ভের সমান বায়ুর চাপ কমতে থাকে। এ কারণে উঁচু পার্বত্য অঞ্চলে কি হয় না, জলের স্ফুটনাঙ্কও কমে যায়। আমরা জানি 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমাদের ভূপৃষ্ঠে জল ফুটতে শুরু করে, কিন্তু যত আমরা উঁচুতে উঠবো সেখানে কি হবে, স্ফুটনাঙ্ক কমে যাবে, মানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড হওয়ার অনেক আগে থেকেই জল ফুটতে শুরু করবে, 100 ডিগ্রি সেন্টিগ্রেডের কম উষ্ণতাতেই জল ফুটতে শুরু করে। তাই পাহাড়ি অঞ্চলে কি হয়, কোনো কিছু সিদ্ধ করতে আমাদের অসুবিধে হয়। বায়ুতে যদি জলীয় বাষ্প থাকে, তাহলে ওই জলীয় বাষ্পের বৈশিষ্ট্য হলো, জলীয় বাষ্পযুক্ত বায়ু কি হয় না, শুষ্ক বায়ুর থেকে হালকা হয়। যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ যত বেশি থাকবে, সেই বায়ু তত বেশি হালকা হবে, আর যত বায়ু হালকা হবে তত বায়ুর চাপও কম হবে। জলীয় বাষ্প বায়ুতে মিশলে তাহলে কি হবে না, যেহেতু জলীয় বাষ্প হালকা, তাই জলীয় বাষ্প বায়ুতে উপস্থিত থাকলে সেখানে নিম্নচাপ তৈরি হয়। নিম্নচাপ মানে চাপের পরিমাণটা কমে যায়। তার ফলে কি হয় না, চাপের পরিমাণ কমে যায়, নিম্নচাপ হলে কি হয় না, আবহাওয়া অশান্ত হয়ে ঝড় বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ পরিবেশ তৈরি হয়। যখন আমাদের আমফান ঝড় হয়েছিল, তখন নিম্নচাপ সৃষ্টি হয়েছে। ওই নিম্নচাপকে কেন্দ্র করে কি হয় না, চারপাশ থেকে বাতাস প্রবল বেগে ঘুরতে ঘুরতে ওই নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রবেশ করে, এবং তখনই কি হয় না, ওই অশান্ত আবহাওয়া, ঝড় বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ পরিবেশের তৈরি হয়। আর যেখানে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে বা জলীয় বাষ্পের অভাব থাকে, সেখানে কি হয়, বাতাস মানে শুষ্ক বাতাস কি হয় না, বেশি ভারী হয়। ভারী হওয়ার কারণে সেখানে উচ্চচাপ মানে চাপের পরিমাণ বেশি হয়। তাহলে নিম্নচাপ হওয়া মানে সেখানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ হচ্ছে বেশি থাকে, আর উচ্চচাপ হওয়ার কারণ সেখানে শুষ্ক জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে। এই যে পৃথিবী আবর্তন করছে পশ্চিম থেকে পূর্ব দিকে, এর ফলে কি এ সময় কি হচ্ছে না, পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে, আর পৃথিবীকে বেষ্টন করে কি আছে, পৃথিবীকে বেষ্টন করে আছে আমাদের বায়ুমণ্ডল। হ্যাঁ, আর পৃথিবী তার মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবেই কিন্তু এই বায়ুমণ্ডল পৃথিবীকে বেষ্টন করে আছে। যদি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি না থাকতো, তাহলে বায়ুমণ্ডল থাকতো না, পৃথিবী থাকতো না। বায়ুমণ্ডল পৃথিবীর চারপাশে একটা বলয়ের মতো বেষ্টন করে আছে এই কারণেই, কারণ পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ওই বায়ুমণ্ডলটা পৃথিবীকে চাদরের মতো জড়িয়ে রেখেছে। এবার পৃথিবী যখন আবর্তন করে, তখন এই আবর্তনের সময় কি হয়, নিরক্ষীয় অঞ্চল বরাবর কি হয় না, পৃথিবীর যেহেতু আবর্তন বেগ সব থেকে বেশি, তাই কি হয় না, এই অংশ বরাবর বাতাসকে কি করে, সে উত্তর এবং দক্ষিণ দিকে ছিটকে দেয়। হ্যাঁ, বাতাসকে এই নিরক্ষীয় অঞ্চল বরাবর যে বায়ুমণ্ডলে যে বাতাস আছে, সেই বাতাসকে উত্তর এবং দক্ষিণে হচ্ছে ছিটকে দেয়। এর ফলে কি হয়, এখানের বাতাস ভাগ হয়ে কিছুটা অংশ উত্তরে চলে যায়, কিছুটা অংশ দক্ষিণে চলে যায়। এবার ফলে কি হয়, এখানে বাতাসের চাপটা কমে যায়, তাই কি হয়, নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ
বলয়ের সৃষ্টি হয়েছে। এবার এখানের বাতাস ছিটকে তাহলে কোথায় যাচ্ছে, ছিটকে গিয়ে কোথায় যাচ্ছে, এই কর্কটীয় বলয়ে নেমে আসে, আর দক্ষিণে গিয়ে এই মকরীয় বলয়ে নেমে আসে। তাহলে কর্কটীয় অঞ্চলে তার নিজস্ব কিছু সেখানে বাতাস ছিল, আবার নিরক্ষীয় অঞ্চলের বাতাস গিয়ে এখানে মানে নেমে আসছে। এখান থেকে বাতাস উপরে উঠলো, উপরে উঠে ঠান্ডা হলো, ভারী হলো, আবার ভারী বাতাস, শীতল ভারী বাতাস এই কর্কটীয় অঞ্চল বরাবর নিচে নেমে আসে। উত্তর গোলার্ধে কর্কটীয় বলয় আর দক্ষিণে মকরীয় বলয়ে নেমে আসে। ফলে কি হয়, এখানে বাতাসের ঘনত্ব আবার বেড়ে গেল। তার নিজের অঞ্চলের কিছু বাতাস ছিল, আবার নিরক্ষীয় অঞ্চলের বাতাস গিয়ে ওই স্থানে নেমে এলো, ফলে ওখানে বায়ুর ঘনত্ব বেড়ে যায়। ফলে এই উত্তরে কর্কটীয় উচ্চচাপ বলয়ের সৃষ্টি হয়েছে আর দক্ষিণে মকরীয় উচ্চচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। মনে রাখবো যে নিরক্ষীয় অঞ্চল বরাবর পৃথিবীর আবর্তন বেগ সব থেকে বেশি। ফলে কি হয় না, এখানের বাতাসকে কি করে, পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করার সময় এখানের বাতাসটাকে সে কিছুটা উত্তরে এবং দক্ষিণে ছিটকে দেয়। ফলে কি হয়, এই নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়, আবার এখানের বাতাস কর্কটীয় এবং মকরীয় অঞ্চলে গিয়ে নেমে আসার ফলে কর্কটীয় উচ্চচাপ বলয় এবং মকরীয় উচ্চচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। আচ্ছা, এখানের এই যে রেখাগুলো কি বলতো, এই রেখাগুলো হচ্ছে সমচাপ রেখা। এই যে 1016, 1008, 1992 লেখা আছে না, এগুলো হচ্ছে তাহলে এই রেখাটা বরাবর আমরা বলবো 1016 মিলিবার বায়ুচাপের রেখা এটা। এবার এটাকে আমরা কেন কি করে এই রেখাটা টানলাম, এখানে কি হয়েছে না, এই রেখা বরাবর সব জায়গারই বায়ুচাপ কত, 1016 মিলিবার। আবার এই রেখা বরাবর সব জায়গার বায়ুচাপ কত, 1008 মিলিবার। হ্যাঁ, এটা কি করে টেনেছি, আমরাই টেনেছি, কাল্পনিক কল্পনা করে করে টেনেছি। একটা নির্দিষ্ট সময়ে একই পরিমাণ বা সমান বায়ুচাপযুক্ত স্থানগুলোকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে কি বলা হয়, সমচাপ রেখা। তাহলে পৃথিবীপৃষ্ঠের সমান বায়ুচাপযুক্ত স্থানগুলোকে যখন আমরা কোনো কাল্পনিক রেখা দ্বারা যোগ করে থাকি, সমান বায়ুচাপযুক্ত, এখানে 1016 মিলিবার, এখানে 1016 মিলিবার, এখানে 1016 মিলিবার, এরকম বায়ুচাপ মানে সমান বায়ুচাপযুক্ত স্থানগুলোকে যখন আমরা একটা রেখা দিয়ে যোগ করে থাকি তখন সেই রেখাকে বলা হয় সমচাপ রেখা। এবার আমরা আগে পড়েছি যে সমচাপ রেখা বায়ুচাপ আমরা মিলিবার এককে দেখিয়ে থাকি। হ্যাঁ, সমচাপ রেখা সাধারণত বায়ুচাপের পরিমাণগুলো গড় সমুদ্রপৃষ্ঠের বায়ুচাপের হিসেবে দেখানো হয়। গড় সমুদ্রপৃষ্ঠের বায়ুচাপ কত, 1013.25 মিলিবার। আর কি না, এই সমচাপ রেখাগুলো কখনো কেউ কাউকে স্পর্শ করে না বা ছেদ করে না। দেখো এখানে গিয়ে এখানে মিলিত হতে পারে, কিন্তু এখানে গিয়ে এদিকে গেছে, তারপরে এখানে 1008, তারপরে এখানে 1000 মিলিবার রেখা, এখানে 900 মিলিবার রেখা, কেউ কাউকে কখনো পরস্পরকে ছেদ করবে না। হ্যাঁ, আমরা ভালো করে মনে রাখবো এটা, সমচাপ রেখাগুলো পরস্পরকে স্পর্শ বা ছেদ করতে পারে না। সমচাপ রেখাগুলো যেখানে যদি পরস্পরের খুব কাছাকাছি চলে আসে সেখানে বায়ুচাপের পার্থক্য কি হয়, খুব বেশি হয়। আর এটা এখানে দেখো আবহাওয়ার উপাদানগুলো কি কি, উষ্ণতা, বৃষ্টিপাত, বায়ুচাপ, বায়ুর আর্দ্রতা, এগুলো সব হচ্ছে আবহাওয়ার উপাদান। উষ্ণতা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, তুষারপাত, এগুলো সবই হচ্ছে আবহাওয়ার উপাদান। আচ্ছা, সমচাপ রেখাতে দেখো কোথাও বলা আছে না এল, কোথাও এইচ, এখানে দেখো সমচাপ রেখার এখানে কোথাও এল, কোথাও এইচ, তাহলে এই এল এইচ দিয়ে আমরা কি দেখাচ্ছি, এইচ দিয়ে হাই প্রেশার মানে উচ্চচাপ, এল দিয়ে লো প্রেশার মানে নিম্নচাপ। দেখো লো প্রেশারের সামনে এখানে 992 মিলিবার, মানে এই সমচাপ রেখার যে ম্যাপটা তার মধ্যে 900 মিলিবার সব থেকে কম, তাই জন্য এখানে এল লেখা আছে, আর সব থেকে বেশি হচ্ছে 1016 মিলিবার, তাই জন্য এখানে এইচ বা হাই প্রেশার লেখা আছে। তাহলে হাই প্রেশার বা উচ্চচাপকে আমরা কি করি, সমচাপ রেখার মানচিত্রে এইচ এবং এল দিয়ে প্রকাশ করে থাকি। আচ্ছা, বায়ুর উচ্চচাপ কাকে বলে না, যে সমস্ত অঞ্চলে বায়ুর উষ্ণতা কম, তাহলে উষ্ণতা কম মানে কি হবে, বায়ুর চাপ বেশি হবে। আগে আমরা পড়েছি যে উষ্ণতার সঙ্গে চাপের ব্যস্তানুপাতিক সম্পর্ক, একজন বাড়লে আরেকজন কমবে। অর্থাৎ পৃথিবীর যেখানে উষ্ণতা কম সেই শীতল অঞ্চলগুলোতে বায়ুতে কি দেখা যাবে, চাপ বেশি হবে, ফলে উচ্চচাপ দেখা দেবে। যেমন শীতল নাতিশীতোষ্ণ অঞ্চল, মেরু অঞ্চল, এই অঞ্চলগুলোতে উচ্চচাপ দেখা দেয়।
উচ্চচাপের বায়ু কি হবে? শীতল হবে, শীতল বায়ু ভারী হবে, তাহলে এখানে কি হয়? ভারী বায়ুর অণুগুলো পরস্পরের কাছে আসে, ফলে বায়ু হচ্ছে সংকুচিত হয়। আর ভারী বাতাস কি হয়? নিচের দিকে নামার চেষ্টা করে। ভারী বাতাস তো উপরে বেশিক্ষণ থাকতে পারবে না, সে কি করে? নিচের দিকে নামার চেষ্টা করে। তাহলে বায়ুর নিমজ্জনের কারণেও বায়ুর উচ্চচাপের সৃষ্টি হয়। উপরের বাতাস, মনে করো নিচে ভূপৃষ্ঠে কিছু বাতাস আছে, এবার আবার উপর থেকে ঠান্ডা ভারী বায়ু নিচের দিকে নেমে এসেও কি হয়? মাঝে মাঝে উচ্চচাপের সৃষ্টি করে। শীতল অঞ্চলের বাতাস ঠান্ডা ও ভারী হয়ে ভূপৃষ্ঠের দিকে নেমে আসে এবং ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ু বেশি ঘন হয়, তাই চাপ বাড়ে। শীতল ও ভারী বাতাসে কি হবে? শীতল ভারী বাতাসে জলীয় বাষ্প কম থাকে। শীতল ভারী বাতাস হচ্ছে শুষ্ক বায়ু, এতে জলীয় বাষ্প কম থাকে। এ কারণে উচ্চচাপ অঞ্চলে সাধারণত কি হয়? মেঘ বৃষ্টি হয় না। আমরা আগেই পড়েছি, যখনই নিম্নচাপের সৃষ্টি হবে, সেই নিম্নচাপকে কেন্দ্র করে চারপাশ থেকে উচ্চচাপ অঞ্চলের বায়ু ওই নিম্নচাপ কেন্দ্রের দিকে ছুটে আসার চেষ্টা করে, ফলে কি হয় না? ঝড় বৃষ্টি বজ্রপাত দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয়। কিন্তু যেখানে উচ্চচাপ সৃষ্টি হবে সেখানে মেঘ বৃষ্টি কিছুই হয় না, পরিষ্কার ও শান্ত আবহাওয়া থাকে। এখানে দেখো, যে সমস্ত অঞ্চলে বায়ুর উষ্ণতা বেশি মানেই চাপ কম হবে, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে যে উষ্ণ অঞ্চলের বায়ুর নিম্নচাপ দেখা দিবে, যেমন আমাদের নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চল, হ্যাঁ। ক্রান্তীয় অঞ্চলে কিন্তু উচ্চচাপ দেখা দেয়, হ্যাঁ, কিন্তু মেরু অঞ্চলের তুলনায় এখানে চাপটা তুলনামূলক কম হবে। নিম্নচাপে তাহলে আমরা কিন্তু এখানে নিরক্ষীয় নিম্নচাপ বলবো, নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ দেখা দেয়। এখানে মেরু অঞ্চলে কিন্তু উচ্চচাপ দেখা দেয়। নিম্নচাপের বায়ু কি হবে? গরম হবে, হালকা হবে, ফলে বায়ু প্রসারিত হবে। বায়ু হালকা হয়, হালকা বায়ু কি হয়? উপরের দিকে উঠে। তাহলে ঊর্ধ্বগমনের কারণ, বায়ু উপরের দিকে উঠলো, বায়ু নিম্নচাপ সৃষ্টি হয়। মানে এখান থেকে বাতাস যদি উপরের দিকে উঠে যায়, তাহলে এখানে বাতাসের ঘনত্ব তো কমে যাবে। বাতাসের ঘনত্ব কমে গেলে সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়। অর্থাৎ উষ্ণ অঞ্চল ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ু হালকা হয়ে উপরের দিকে উঠে যায়, এভাবে ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুর ঘনত্ব কমে যায়, তাই বায়ুর চাপ কমে যায়। এখানে কি হচ্ছিল? ঠান্ডা বাতাস ভারী বলে ভূপৃষ্ঠের দিকে নেমে আসছিল, ফলে ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ু বেশি ঘন হয়, চাপ বাড়ে। আর এখানকার বাতাস যেহেতু উষ্ণ, এখানের বাতাস হালকা হয়ে উপরের দিকে উঠে যায়, তাহলে তখন কি হয় না? বায়ুর ঘনত্ব কমে যায়, বায়ুর চাপও কমে যায়। উষ্ণ বায়ু উপরের স্তরে শীতল বায়ুর সংস্পর্শে এলে কি হবে না? জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলের সূক্ষ্ম ফোঁটা বা বরফের সূক্ষ্ম কণায় পরিণত হয়। এ কারণে নিম্নচাপ অঞ্চলে মেঘ বৃষ্টি ঝড় অশান্ত আবহাওয়া দেখা যায়। তাহলে নিম্নচাপ হওয়া মানেই সেখানে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সংকেত পাওয়া যায়, আর যেখানে উচ্চচাপ হবে সেখানে শান্ত আবহাওয়া বিরাজ করবে। এবার দেখো, বাতাস কি? সবসময় ভালো করে মনে রাখো, বাতাস সবসময় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বয়ে যায়। সবসময় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বয়ে যায়। অর্থাৎ বায়ুর চাপের পার্থক্যের কারণে বায়ু প্রবাহের প্রধান কারণ। বায়ুর চাপের পার্থক্যই হচ্ছে বায়ু প্রবাহের প্রধান কারণ, হ্যাঁ। আর বাতাস সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যায়। পৃথিবীর সবকিছুকে একটা ভারসাম্য অবস্থায় আসার চেষ্টা করে। কোথাও চাপ বেশি হলো, তাহলে সেখান থেকে নিম্নচাপের দিকে যাবে, হ্যাঁ। আর নিম্নচাপের দিকে যাওয়া মানেই তখন কে যাবে? বাতাসই যাবে, ফলে বায়ু প্রবাহের সৃষ্টি হবে। বায়ুর অণুগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে বেড়াবে, ফলে বায়ু প্রবাহের সৃষ্টি হবে। বায়ু প্রবাহের মাধ্যমেই পৃথিবীতে উচ্চচাপ এবং নিম্নচাপ অঞ্চলের মধ্যে বায়ুর চাপের সমতা বা ভারসাম্য বজায় থাকে। বললাম, পৃথিবীর সবকিছুই কি হয়? ভারসাম্য অবস্থায় আসার চেষ্টা করে, যেখানে বেশি থেকে কমের দিকে গিয়ে একটা ব্যালেন্স আসার চেষ্টা করে, ব্যালেন্সে। তাই কি হয়? উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ু চলাচলের ফলে সেই ভারসাম্য বা সমতা বজায় থাকে। বায়ুচাপের পার্থক্য যত বেশি, অর্থাৎ নিম্নচাপ অঞ্চলের বায়ুর চাপ বেশি কমে যায়, আর ওই বায়ুর চাপ সমান করার জন্য আশেপাশের উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু তত বেশি গতিবেগে ওই অঞ্চলের দিকে ছুটে আসে। ফলে প্রবল বেগে ছুটে আসা বাতাস বিধ্বংসী রূপ নিলে তাকে আমরা কি বলি? সাইক্লোন বলি। এই সাইক্লোন কিন্তু বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত। যেমন আমাদের পশ্চিমবঙ্গে আমরা একে সাইক্লোন বলি, চীনে টাইফুন বলি, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে হ্যারিকেন বলি, আমেরিকা যুক্তরাষ্ট্রে টর্নেডো বলি। যত সাইক্লোন বা ঘূর্ণিঝড় আছে বা ঘূর্ণিবাতের সৃষ্টি হয়, সব কিন্তু জলভাগের উপর সৃষ্টি হয়, কিন্তু একমাত্র এই টর্নেডো যে ঘূর্ণিঝড়, সেটি কি হয় না? স্থলভাগের উপর সৃষ্ট ঘূর্ণিঝড়। ঠিক আছে, এই চ্যাপ্টারটা তাহলে তোমরা ভালো করে তৈরি করো, আমরা পরে আবার নতুন চ্যাপ্টার নিয়ে আসবো। এখানে দেখো, মাউন্ট এভারেস্টের
উচ্চতা যত বাড়ছে, মাউন্ট এভারেস্ট হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, তাই যত এখানে দেখো বরফ জমে আছে, কারণ আমরা জানি যত উচ্চতা বাড়বে তত টেম্পারেচার কমবে, আর টেম্পারেচার কমলে বায়ুর চাপ বাড়বে।